আমাকে জীবন ধারণের জন্য সেই নোংরা অপরিষ্কার জীবাণুযুক্ত টয়লেটের পানি খেয়ে আমাকে বেঁচে থাকতে হয়েছিল। আমি জীবন ধারণের জন্য তাদের কাছে চিকিৎসা সেবা চেয়েছিলাম, পানি চেয়েছিলাম, খাবার চেয়েছিলাম, তারা সেগুলো কোনোভাবে আমাকে ন্যূনতম সহযোগিতা করেনি। আমি চানখারপুলস্থ আমার মেস থেকে বের হয়ে কমপ্লিট শাটডাউন বাস্তবায়নের উদ্দেশ্যে 18 জুলাই আজিমপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলাম রিকশায় করে। সেখানে অতর্কিতভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ এবং তাদের সহযোগী যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিল অতর্কিতভাবে আমার উপর অ্যাটাক করে বসে। সেখানে তারা হকি স্টিক, স্টিলের পাইপ, ক্রিকেট স্টাম্প, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে নির্মমভাবে রাস্তায় ফেলে পিটাতে থাকে। তো এক পর্যায়ে আমি জ্ঞান হারানোর পরে তারা আমাকে পুনরায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আবারও এক দফা নির্যাতন করে। তো তার কিছুক্ষণ পরে সাদা পোশাকধারী কিছু সদস্য এসে আমাকে একটি গাড়িতে তুলে ফেলে এবং তুলে ফেলে সাথে সাথে চোখ বেঁধে ফেলে। কোথায় যে নিয়ে যায় সেটা আমি জানতে পারিনি। তবে আমার আনুমানিক ধারণা সেটা যেহেতু লালবাগ আজিমপুর থেকে লালবাগ ডিসি জোনের যে অফিস সেটা খুব কাছেই, ঢাকেশ্বরী মন্দিরের পাশে, মাত্র 5 মিনিট লাগে। সম্ভবত সেখানে আমাকে নিয়ে গিয়েছিল। সেখানে দীর্ঘ 3 ঘন্টা যাবৎ আমাকে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করা হয় যেন আমি আন্দোলনকারীদের সম্পর্কে তাদেরকে তথ্য পাচার করতে পারি আর কি। ওই সময় তারা যেহেতু আমার কাছে কোনোরূপ টর্চার করার পরে কোনোরূপ ইনফরমেশন পায়নি, তারা পুনরায় চোখ বেঁধে আমাকে অন্য একটি স্থানে স্থানান্তরিত করে। সেটা একটা খুবই অন্ধকার এবং অপরিষ্কার, অপরিচ্ছন্ন, খুবই নোংরা একটা ময়লার স্তূপের থেকেও বাজে একটা দীর্ঘ অন্ধকার, রাতের থেকেও ভয়ানক অন্ধকার, ব্ল্যাক হোল যেরকম অন্ধকার হয় তেমন অন্ধকারাচ্ছন্ন ছিল। উপরে একটা ছোট ফ্যান ছিল আর হালকা ডিম লাইটের মতো একটা বাতি ছিল, যার কারণে ওইখানে কোনো একটা ঘড়িও ছিল না, যার কারণে ওইটাতে আমি কোনো সময় এক্স্যাক্ট অনুমান করতে পারতেছিলাম না। জাস্ট আমাকে যখন ধরেছিল সেই সময়টা থেকে আমি শুধু প্রহর গুনতেছিলাম যে এখন কি অবস্থা। সেখান থেকে আমি বাইরের কোনো সাউন্ডও পাচ্ছিলাম না। আমাকে এমন একটা নিস্তব্ধ একটা রুমের ভিতরে রেখেছিল। তো রুমের ভিতরে অবস্থা এমন ছিল যে সেখানে একটা নোংরা বাথরুম ছিল, যেটার অবস্থা এতটা ভয়ানক যে আপনারা জানেন যে ইন্ডিয়াতে মানুষ খোলামেলা জায়গায় টয়লেট করে, কিন্তু সেই জায়গাটার থেকেও নোংরা ছিল সেই টয়লেটটা। আমি জীবন ধারণের জন্য তাদের কাছে চিকিৎসা সেবা চেয়েছিলাম, পানি চেয়েছিলাম, খাবার চেয়েছিলাম, তারা সেগুলো কোনোভাবে আমাকে ন্যূনতম সহযোগিতা করেনি। শেষ পর্যায়ে আমাকে জীবন ধারণের জন্য সেই নোংরা অপরিষ্কার জীবাণুযুক্ত টয়লেটের পানি খেয়ে আমাকে বেঁচে থাকতে হয়েছিল। এরপরে 3 দিন পরে সম্ভবত 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে এই কাহিনীটা ঘটেছিল যে তারা আমাকে 2 হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ছবি তুলে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে, তুই যদি মামলার আসামি না হোস তাহলে তোকে মেরে ফেলবো, তোর ফ্যামিলিকে গায়েব করে দেব এবং তোর লাশ কেউ খুঁজে পাবে না, এমনভাবে টুকরো টুকরো করে ফেলা হবে। তো বাধ্য হয়ে আমি বলি যে আমাকে তাহলে মামলার আসামি করতে পারেন আপনারা। তারা আমাকে একটি মিথ্যা মামলার আসামি করে, যেটা হচ্ছে থানা ভাঙচুর, পুলিশ ফাঁড়ি পোড়াও, অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের উপর হামলা। কিন্তু আমাকে যখন গ্রেপ্তার করা হয় তখন কিন্তু এই ধরনের কোনো কিছুই সংগঠিত হয়নি আজিমপুরে। তো ওই পরিপ্রেক্ষিতে যখন আমাকে কোর্টে উঠায়, কোর্টের গারদে নিয়ে যায়, সেখানেও আমাকে শীর্ষ সন্ত্রাসীর মতো উপস্থাপন করা হয়। আমার 2 হাতে যেহেতু হ্যান্ডকাপ লাগানো। আমি একটু আমার রুমের ছবিটা দেখাতে চাই। আমি যেই সেলে ছিলাম সেই সেলটার একটা ছবি আমি পরবর্তীতে আমার এক বিশেষ সোর্সের মাধ্যমে কালেক্ট করেছিলাম। সেখানে লেখা আছে যে নীরব কোটা সংস্কার চাই। ওই অবস্থাতে এটা যে লেখা কতটা অকল্পনীয় বিষয় তা আপনাদের আর বিশেষ করে বলার প্রয়োজন বলে মনে করছি না। তো আমি বাকি ঘটনাতে যাচ্ছি। তো যখন আমাকে কোর্টের গারদে, সিএমএম কোর্টের গারদে নিয়ে যায়, সেখানে আমাকে কড়া রেস্ট্রিকশনে রাখা হয়। আমি যেন কারোর সাথে কথা বলতে না পারি, আমি যেন কারোর সাথে তথ্য আদান প্রদান করতে না পারি, সেই ব্যাপারে বিশেষ নিরাপত্তা দিয়ে চাদর দিয়ে আমাকে জড়িয়ে রাখা হয়। আর
পরবর্তীতে কোর্টে এত পরিমাণ সেদিন আসামি ছিল, সম্ভবত সেদিন কারফিউ ছিল, তো রাস্তা একদমই ফাঁকা ছিল যখন আমাকে নিয়ে আসে। তো কোর্টে আসামির সংখ্যা বেশি থাকায় ম্যাজিস্ট্রেট প্রায় পাগলের মতো হয়ে যায়, বিধায় আমাকে শুনানি না করে ট্রায়াল প্রিজনার হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করে। সেখানেও আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়। কারাগারের যে ন্যূনতম রাইটস, চিকিৎসা সেবা নিশ্চিত করা, খাবার দাবার নিশ্চিত করা এবং হচ্ছে পরিবারের সাথে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা, এগুলোর কোনোটাই আমি পাইনি। কিন্তু আমি সেখানে, যেহেতু আমি লেখালেখি করি, কবিতা লিখি, আমি সেখানে লেখালেখি করার জন্য খাতা এবং কলম চেয়েছিলাম, তারা সেটারও ব্যবস্থা করে দেয়নি। পরবর্তীতে গোপন মাধ্যমে আমি চেষ্টা করি যে খাতা কলম জোগাড় করা যায় কিনা। বাহিরে যে কাগজের খাতা কলমের দাম 50 থেকে 60 টাকা, একটা কলমের দাম 5 টাকা, জেলখানায় এটা আমি প্রায় 2-3 হাজার টাকা দিয়ে আমি কিনেছিলাম। এবং সেই কবিতাগুলো নিয়ে আমার এই ভয়তন্ত্র বইটা প্রকাশিত হয় 2024 সালের 16ই ডিসেম্বর। আমি জেল থেকে বের হওয়ার কয়েকদিন পরেই 4 দিন আমি আইসিইউতে ছিলাম, লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলাম এবং ডাক্তার আমাকে ফুল রেস্টে থাকতে বলেছিল। তো ওই অবস্থাতে এই ধরনের মেন্টালি এগুলো যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, আমি এই লোডটা আমি নিতে পারতেছিলাম না। আমার যে সাইকোলজিস্ট ছিল, পরামর্শক, সে আমাকে এইসব বিষয় থেকে একটু দূরে থাকতে বলেছিল। এর পাশাপাশি আমাদের যারা বড় ভাই ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাইয়েস্ট অথরিটি যারা ছিল, তাদের সাথে আমি আলোচনা করেছিলাম। তারা বলে যে একটু সময় যাক, তুমি আরও একটু সুস্থ হও, পরবর্তীতে তখন তুমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে।